নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখুন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনোদের একটাই অনুরোধ, লাইক শেয়ার কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। ছোট্ট একটা ডিসক্লেমার ভিডিও শুরু করবার আগে, যখনই আমি এই ভিডিওতে কোনো রকম ইনভেস্টমেন্ট হোক বা ট্রেডিং হোক বা কোনো স্টক নিয়ে আলোচনা করব, তখন সেটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত, আমার ওপিনিয়ন। আপনারা কোনো জিনিসের উপরে অ্যাকশান নিতে গেলে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার অথবা আপনারা যারা বাজারে পুরনো আছেন তারা আপনারা আপনাদের মতো করে ট্রেড করুন বা ইনভেস্টমেন্ট করবেন। এইখানে যা বলা হবে পুরোটাই কিন্তু একটা শিক্ষামূলক আলোচনা বা এডুকেশনাল পারপাসে। ভিডিওটা শুরু করি। সেবির নতুন নিয়ম আসতে চলেছে। এখনো পর্যন্ত কনসালটেশন পেপার তৈরি হয়েছে, তার উপরে কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে, সেটা এখনও কিন্তু নিয়মটা চালু হয়নি। এখন কথা হচ্ছে যে আপনারা বলবেন যে নিয়মটা তো বলেছেন যে লট সাইজ বাড়ছে, নিয়মটা বলেছেন যে এক্সপায়ারি বাড়ছে, এরকমটা নয়। কারণ দেখা যাচ্ছে যে রিটেল ট্রেডার বা ইনভেস্টর যারা আছে তারা ট্রেড করতে গিয়ে বিভিন্নভাবে লসের সম্মুখীন হচ্ছে এবং রেজাল্ট তাই বলছে। সেই জন্য সেবি হচ্ছে যেহেতু আমাদের রেগুলেট করে মার্কেটটাকে, তো সেই জন্য সেবি এইটার উপর কড়া নজর রেখেছে এবং তার জন্য তারা কিছু নিয়ম নতুন করে আনতে চলেছে এবং সেটা এখন জাস্ট কনসালটেশন পেপার হিসাবে রেডি হয়েছে। এরপরে অনেক কিছু পর্যালোচনা করা হবে, সেখানে কোনো কিছু বাদ দেওয়া হবে কি না সেই পয়েন্টগুলো থেকে, অথবা কোনো এক্সট্রা পয়েন্ট ওখানে অ্যাড করা হবে কি না সেটা তো সময় সাপেক্ষ। এগুলো কেন করা? কারণ আমাদের ওই জেন স্ট্রিট মামলাটা, জেন স্ট্রিটের ঘটনা মনে আছে যে ম্যানুপুলেশনের কারণে 4 থেকে 5 হাজার কোটি টাকা তারা নিয়ে বেরিয়ে চলে গেল। এগুলো কেন হয়? কারণ এগুলো হওয়ার পিছনে কোনো না কোনো কারণে আমাদের মার্কেটে এমন কিছু কিছু ফাঁক ফোকর আছে, তার উপরে হয়তো তারা সেই সুবিধাগুলো নিয়ে থাকে। এর মধ্যে আমি এইটুকুই শুধু বলবো যে স্টক মার্কেটে আমাদের এখানে দু রকমের জিনিস আছে, আপনারা জানেন। একটা হচ্ছে বেঞ্চমার্ক, একটা নন বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক বলতে আমরা নিফটি 50-কে বলতে পারি। তো এই যে নিফটি 50 বা বিএসই, সেন্সেক্স বা নিফটি 100, নিফটি 500, এগুলো সব কিন্তু বেঞ্চমার্ক, ঠিক আছে? নিফটি 50, বিএসই, সেন্সেক্স, নিফটি 100, নিফটি 500। নন বেঞ্চমার্কের মধ্যে কি কি পড়ে? ব্যাংক নিফটি, নিফটি আইটি, নিফটি মেটাল, নিফটি ফার্মা, নিফটি মিড ক্যাপ 150, নিফটি স্মল ক্যাপ 250। সেক্টরিয়াল ইন্ডাইসেস প্রচুর আছে, যেমন নিফটি রিয়ালটি হতে পারে, নিফটি প্রাইভেট ব্যাংক, পিএসইউ ব্যাংক, এগুলো সবই হচ্ছে নন বেঞ্চমার্ক। এখন নতুন যে রুলটা আসতে চলেছে, রুলটা কি, কেন করা হচ্ছে এবং সেখান থেকে আমাদের সুবিধাটা কি হবে? নন বেঞ্চমার্ক যেগুলো আছে, যেমন আমি বলছিলাম ব্যাংক নিফটি, নিফটি আইটি বা সমস্ত রকমের যত সেক্টরিয়াল ইন্ডাইসেস থাকছে, সেগুলোর মধ্যে এখন নতুন করে যে কনসালটেশন পেপার তৈরি করা হয়েছে তাতে বলা হয়েছে যে কম করে 14খানা স্টক থাকতেই হবে। ক্লিয়ার? যেমন আগে যেমন দেখা গেল যে কোনো একটা এমন হয়তো কোনো ইন্ডেক্স আছে যার 8টা স্টক আছে যার মধ্যে, বা কোনো 10টা স্টক আছে। নতুন রুলে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে 14খানা স্টক সেখানে থাকতে হবে। এবার স্টক থাকলেই হবে না, এবার স্টকটা তো একটা হয়ে গেল স্টক। 14খানা স্টক থাকলে কি হবে, যে কোনো স্টকের মধ্যে ডাউন থাকলে কোনো স্টকের মধ্যে পজিটিভ র্যালি থাকতে পারে, তো একটা ব্যালেন্স থাকবে। ফলে দেখা যাবে যারা কাজ করছে অপশানের উপরে বা ট্রেড করছে তাদের কি হবে, লস হতেই পারে, লস তো থাকবেই, সেটা যেন খুব বেশি পরিমাণে না হয়, একটা সামঞ্জস্য রেখে হয়। যতক্ষণ পর্যন্ত না আমি ইচ্ছাকৃতভাবে লসের পরিমাণ বাড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ইন্ডেক্স যেন আমাকে ফেলে না দেয়। এখন এটা প্রথম হয়ে গেল যে 14খানা স্টক মিনিমাম থাকতে হবে। আমি আবার বলছি, এটা কিন্তু চালু হয়ে যায়নি, এটা কনসালটেশন পেপার তৈরি হয়েছে, যেটার উপরে এখনো পর্যন্ত কিছু পয়েন্ট ঢুকবে, কিছু পয়েন্ট বেরোবে। এর মধ্যে বলা হয়েছে এরপরে যেটা ওয়েটেজ ক্যাপ, ওয়েট ক্যাপ যেগুলোকে বলা হয়েছে, আমাদের তো একটা ওয়েটেজ আছে। আমি দেখা গেল একটা ইন্ডেক্সের মধ্যে প্রথমে ঠিক করলাম 14খানা স্টক থাকবে এবং 14খানা স্টকের ওয়েটেজ থাকবে। ওয়েটেজের কথা যেটা বলা হয়েছে যে কোনো স্টক যেন 20%-এর বেশি ওয়েটেজ না হয়। ক্লিয়ার হয়ে গেল? 20%-এর বেশি ওয়েটেজ না হয়, মানে কি হয়, দেখা গেল 14টার মধ্যে
দেখা গেল 10খানা স্টকস আছে, যেগুলো হচ্ছে 10টার মধ্যে 5খানা বা আরও কম বলে দিলাম, 2টো স্টক হয়ে গেল ম্যাক্সিমাম ওয়েটেজ, বাকিগুলো হয়তো 1%, 2%, 3%, 4% করে আছে, বা সেইটা আমাদেরকে প্রবলেমে ফেলতে পারে। কিভাবে প্রবলেমে ফেলবে আমি সেটা তো অবশ্যই আলোচনা করব। তো দেখা যাচ্ছে কি বলা হচ্ছে ওয়েটেজ হিসাবে দেখতে গেলে কোনো স্টকে 20%-এর বেশি কিন্তু ওয়েটেজ হবে না, হয়ে গেল। এবং এখানে আবার এবং আছে, এবং 14টা স্টকের মধ্যে প্রথম যে 3টে থাকবে সেটা কিন্তু 45%-এর বেশি হবে না। তাহলে 14টা স্টক, তার মধ্যে প্রথম 3টে 45%-এর মধ্যে থাকতে হবে, বেশি হবে না, কম হতে পারে, 45%-এর বেশি হবে না। এবং বাকিগুলো যে স্টকগুলো থাকবে, বাকি 11টা স্টক আমি ধরে যদি নিই, সেগুলো কোনোটাই 20%-এর বেশি হবে না। এটা হলো প্রথম রুলের মধ্যে, এবং সেটা হবে ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং ওয়েট স্ট্রাকচার, অর্থাৎ দেখা গেলো হাইয়েস্ট থেকে লো। যেমন আমার বলা হয়েছে রুলের মধ্যে প্রথম 14টার মধ্যে প্রথম 3টে হবে 45%, তাহলে 45%, 45%, 45% আমি যদি ধরেও নিই, এর বেশি হবে না, কমও হতে পারে, 20%ও হতে পারে, কিন্তু সেই হিসাবে পরপর তারপরে 20%, তারপরে 18% পরপর ডিসেন্ডিং অর্ডারে আসবে। এখন কথা হচ্ছে এই রুলটার কেন প্রয়োজনীয়তা আছে। ম্যাক্সিমাম ইন্ডেক্সে হচ্ছে নন বেঞ্চমার্ক ইন্ডেক্স, ক্লিয়ার হয়ে গেল। একটা কি দুটো কোম্পানি ম্যাক্সিমাম ওয়েটেজ এর মধ্যে থাকে। দেখা গেল আমার কাছে 8টা স্টক নিয়ে কোনো একটা ইন্ডেক্স তৈরি হয়েছে, প্রথম দুটোর ওয়েটেজ এত বেশি, তো বাকিগুলোর ওয়েটেজ অত বেশি হয় না। যেগুলো কি হয়, ওই দুটো স্টক যখন ছুটতে শুরু করে তখন ইন্ডেক্স লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়, আবার ওই দুটো স্টক যখন পড়ে যায় তখন ইন্ডেক্সে একটা বড় সড়ো পতন কিন্তু দেখা যায়। সেই কারণে বলা হয়েছে যে এই যে ওয়েটেজটা আছে এইটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। কোনো একটা 2-3টে স্টকের মধ্যে সমস্ত ওয়েটেজটা রয়ে গেল, বাদ বাকিগুলো জাস্ট 1%, 2% করে থাকবে, এমনটা যেন না হয়। ওয়েটেজটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, এবং ডিস্ট্রিবিউটের রুল থাকবে প্রথম 3টি হচ্ছে 45% করে, তারপরেরগুলো 45% করে নয়, 45%-এর বেশি হবে না, বাকি হচ্ছে 20%-এর বেশি হবে না। এতে কি সমাধান হতে পারে? সব থেকে বড় যে সমাধানটা হবে সেটা হচ্ছে ম্যানিপুলেশনটা কমবে। যেমন আমার যেটা আমি বলছিলাম যে জেন স্ট্রিটের যে ঘটনাটা, এরকম তো অতীতেও এসছে, আগামী দিনও আসতেই পারে। এতে কি হবে, ওই যে দুটো স্টকে কি হতো, এটা ম্যানিপুলেশন কিভাবে হতো, দেখা গেল 10টা স্টক আছে, দুটো স্টকের ওয়েটেজ সব থেকে বেশি, এই দুটো স্টকের মধ্যে যখন বাইংটা মানে পাম্প করে দিল টাকাটাকে, তখন দেখা যাবে ইন্ডেক্স ছুটে পড়লো, ফলে এফএনওতে একটা বড় অঙ্কের কিছু চলে এলো। আবার যদি দেখা যায় যে ওই দুটো স্টকের মধ্যে একটা মারাত্মক সেলিং করে দেওয়া হলো, তাহলে কি হবে, একটা বড় পতন হলো এবং তারও ইম্প্যাক্টে এফএনওতে গিয়ে পড়বে। সুতরাং এই জিনিসটা আমার তো মনে হয় খুব ভালো হবে, কারণ যদি হয় তো ওই এক্সপায়ারি বাড়ানো, লট সাইজ বাড়ানোর থেকে আমার মনে হয় এই যে ব্যালেন্স করা, এইটা যদি করা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। আবার বলছি, কনসালটেশন পেপার তৈরি হয়েছে, এরপরে অনেক প্রপোজাল আসবে যেটার উপর কাজ হবে। হতে পারে এই ইন্ডেক্সগুলো, তার মধ্যে অনেকে প্রপোজাল দিয়ে দিয়েছে অলরেডি যে যা ইন্ডেক্সগুলো আছে সেগুলো থাক, এটা করতে গেলে নতুন করে কিছু ইন্ডেক্স আনা হোক। কেউ বলেছেন যা ইন্ডেক্স আছে ওটাকেই রিব্যালেন্সিং করা হোক। তো নানামুনির নানামত সেটা থাকবে, তবে নিফটি 50 যা ছিল তাই থাকছে, নিফটি 50, বিএসসি সেন্সেক্স, নিফটি 100, নিফটি 500 যা ছিল তাই থাকছে। নিফটি 50-র মধ্যে আমরা জানি ফিনান্সিয়ালে 37.86% ওয়েটেজ, আইটির আছে 10.45% ওয়েটেজ, অয়েল অ্যান্ড গ্যাস 9.9% ওয়েটেজ, অটো হচ্ছে 7.19%, এফএমসিজি 6.75%, আরও নিচের দিকে আছে, আমি সেগুলো বললাম না। তো সেবির এই জিনিসটা কিন্তু মাথায় রেখে চলতে হবে, এবং সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা দেখি যে এই কনসালটেশন পেপারটা যদি অ্যাপ্রুভড হয়ে আসে আমাদের সামনে, কবে থেকে চালু হবে সেটা তাদের বিষয়, বাট আমাদের কাছে মনে হয় বেটার হবে। চলুন আজকের বাজারটার দিকে একবার দেখব। আমি গত ভিডিওতে বলেছিলাম যে বাজারে কিন্তু যেভাবে ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে আছে তাতে পজিটিভ মুভমেন্ট থাকবে না,
নেগেটিভ মুভমেন্ট থাকবারই সম্ভাবনা বেশি, কিন্তু এতটা নেগেটিভ আমিও এক্সপেক্ট করিনি। যাই হোক, আজকের বাজারটাকে যদি একবার দেখতে হয় তাহলে দেখতে হবে নিফটি ওপেন হয়েছে 24,695-তে, হাই করেছে 24,702, ওপরে যেতেই পারেনি, 5-7 পয়েন্ট ওপরে গেছে। লো করেছে 24,481, ক্লোজ হয়েছে 24,500, অর্থাৎ 211 পয়েন্ট নেগেটিভ। একটা জিনিস মনে করতে হবে, গত ভিডিও যারা দেখেছেন আমি বলেছিলাম যদি নিচে নেমেও যায় আমার মনে হয় 24,500টাকে একটা সাপোর্ট দেবে বা 24,500কে কিন্তু রেসপেক্ট করবে, এবং করেছে। নিচে নেমে গেছিল কিন্তু আবার 24,500তে ফিরে এসছে, এটা কিন্তু একটা ভালো সাইন, মাথায় রাখবেন। এবারে নিফটি মেটাল সব ইন্ডেক্স নেগেটিভ। নিফটি মেটাল 0.71%, ফার্মা 0.84%, প্রাইভেট ব্যাংক 0.93%, হেলথ কেয়ার 0.93%, পিএসইউ ব্যাংক 1%, এফএমসিজি 1.10%, ফিনান্সিয়াল ভালো মতো পড়েছে 1.21%, রিয়ালটি 1.46% এবং আইটি সব থেকে বেশি ডাউন 1.63%। আমি কিন্তু ইন্ডেক্সের কথা বলছি। টপ গেনার যদি ধরতে হয় আজকের বাজারে যেগুলো টপ গেনার হবে সেগুলো খুব সামান্য পার্সেন্টেজে বাড়বে। টাইটান 1.06%, কোল ইন্ডিয়া 0.68%, হিরো মোটোকর্প 0.65%, আর এলটি অর্থাৎ লারসেন অ্যান্ড টুব্রো 0.64%। এর সঙ্গে সঙ্গে নেগেটিভ যদি দেখতে হয়, মার্কেট নেগেটিভ, তো লুজারের দিকে তাকাতে হবে। শ্রীরাম ফাইন্যান্স 3.94%, ভালো নেগেটিভ গেছে। এসিএল টেকনোলজি 2.85%, পাওয়ার গ্রিড 2.04%, টিসিএস 1.88%। নিফটিকে যদি প্রেডিকশন করতে হয় যে আগামীকাল নিফটি কি হতে চলেছে, তাহলে আজকের বাজারে দেখব ব্যাংক নিফটি সেন্সেক্স সব মুখ থুবড়ে পড়েছে। এবং যদি গিফট নিফটিকে দেখা যায় তাহলে গিফট নিফটি 24,550-এ ট্রেড করছিল, সেখান থেকে যদি আমি ওপরে দেখি তাহলে 24,695। গিফট নিফটির রেজিস্ট্যান্স সাপোর্ট হচ্ছে 24,520। এইটার মধ্যেই যাওয়া মানে আগামীকালও যদি মুভ করে তাহলে এই 24,520 থেকে 24,695-এর মধ্যে একটা সাইডওয়েজ মার্কেট যাওয়ার সম্ভাবনা বেশি। নিফটিকে যদি দেখতে হয় তবে আগামীকাল কি হবে আমি বলবো ওপেন ইন্টারেস্টটা দেখবার পরে। নিফটিকে যদি বলা হয়, নিফটি এই মুহূর্তে যেখানে ট্রেড করছে তার উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 24,635। এখনের থেকে আমি যে রেজিস্ট্যান্সটা বললাম সেটা অনেকটাই দূর, সুতরাং কেউ দুম করে গিয়ে সিইতে যাবেন না। 24,635 লেভেলটা যদি পার করে যায় সেন্টিমেন্ট পজিটিভ হবে, কল সাইডে ভাবতে পারি। পরপর তিনটে রেজিস্ট্যান্স 24,665, ওপরে গেলে 24,710, তার উপরে গেলে 24,745। যেখানে ট্রেড করছে তার নিচের দিকে সাপোর্ট হচ্ছে 24,445। এটা যদি ভেঙে যায় নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা পি সাইডে আমাদের অর্থাৎ পুট সাইডে ভাবতে পারি 24,415 লেভেল, তারপরে 24,385, তারপরে 24,305। ওপেন ইন্টারেস্ট একবার দেখব 24,500 জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে যদি দেখি তাহলে 2,14 লাখ ট্রেডার মনে করছে যে মার্কেট কিন্তু এর ওপরে যাবে না। হয়ে গেল 1.83 crore ট্রেডার মনে করছে মার্কেট এর ওপরে যাবে, অর্থাৎ এর নিচে নামবে না। তাহলে কল সাইডে যারা আছে তারা কি বলছে যে মার্কেট 24,500-র ওপরে যাবে না, আর যারা পুট সাইডে বসে আছে তারা বলছে যে মার্কেট 24,500-র নিচে যাবে না। কিন্তু দুটোকে যদি ব্যালেন্স করা হয় তাহলে দেখব সমানই, 2,14 লাখ আর 1,83,00,000, খুব ডিফারেন্স নেই। তাহলে আমাকে একটু আগেরটা দেখতে হবে। আগের ওপেন ইন্টারেস্ট যদি দেখি তাহলে 24,600-তে যদি আমি চোখ রাখি তাহলে দেখব 1,32,00,000 বলছে যে মার্কেট 24,600-র ওপরে যাবে না। তার সঙ্গে 44 লাখ বলছে যে মার্কেট 24,600-র নিচে নামবে না। তাহলে এখানে দেখে নিলাম, এখানে যেটা দেখলাম 24,600, তাতে দেখা যাচ্ছে যে মার্কেট আজকের থেকে 24,600 অবধি যাওয়ার সম্ভাবনা আছে 100 পয়েন্টে। পিছনের দিকে যদি নিচের দিকে যাই 24,400, তাহলে দেখব মাত্র 9 লাখ লোক মনে করছে যে মার্কেট 24,400-র ওপরে যাবে না।
কিন্তু 52 লাখ ট্রেডার মনে করছে যে মার্কেট 24,400-র ওপরে যাবে, নিচে নামবে না। তাহলে কি হলো, 24,400 লেভেল এ বড় কন্ট্রাক্ট, অর্থাৎ নিচে যাবে না, এর উপরেই যাওয়ার চান্স। 24,600-তে প্রচুর ট্রেডার আছে যারা বলছে 24,600-র উপরে যাবে না, এর নিচেই থাকবে। হয়ে গেল 24,600-র উপরে, তাহলে 24,400 থেকে 24,600 একটা বড় রেঞ্জ আছে। সুতরাং আগামীকাল হয় ছোট্ট গ্যাপ আপ, আর নয় একটা নর্মাল ওপেনিং পজিটিভ সাইডে হওয়ার সম্ভাবনা বেশি আছে। বাকি তো অনেক কিছু ঘটতে পারে, সেটা পরে বলবো। এই হচ্ছে নিফটি প্রেডিকশন, যে আগামী দিনে ছোট্ট গ্যাপ আপ বা নর্মাল একটা পজিটিভ ওপেনিং আসতে পারে। আসবো ট্যারিফ নিয়ে। 50% ট্যারিফ কাল থেকে চালু হয়েছে। ট্যারিফ হওয়ার পরে মার্কেটে ধস বোঝাই গেল, যার উপরে আরও বেশি নিফটি আইটি সব থেকে বেশি পড়েছে, ফিনান্স পড়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে স্লোগান বলুন, ক্যাম্পেইন বলুন, যে আমেরিকান প্রোডাক্ট বয়কট করো, আমেরিকান প্রোডাক্ট বয়কট করো। এখন ইভন বাবা রামদেবও পর্যন্ত বলেছেন আমেরিকান প্রোডাক্ট বয়কট করো, আত্মনির্ভর হও, আত্মনির্ভর। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ ট্রেড ডিল বলে একটা ব্যাপার থাকে, কারণ এইটা চলতে হবে, চালাতে হবে। ওনার দেশের প্রোডাক্ট আমাকে নিতে হবে, আমার দেশের প্রোডাক্ট ওনাকে নিতে হবে, এটা চলবে। তো এই ক্যাম্পেইন কতটা কি কাজ করবে আমি বলতে পারবো না। চীনের সঙ্গে যখন হয়েছিল তখন চীনের প্রোডাক্ট বয়কট করবো বলে কথা হয়েছিল, কথা হওয়া আর করার মধ্যে বিস্তর পার্থক্য। তারপরেও দেখা গেছে যে পরিমাণ চীনের প্রোডাক্ট, আমাদের মার্কেট স্টেক যতটা আছে চীনের প্রোডাক্টে, তার থেকে বেশি কিন্তু চীনের প্রোডাক্ট ব্যবহার হয়েছিল। তবুও যেহেতু ক্যাম্পেনিং, তবুও কি কি প্রোডাক্টের উপর আপনার নজর রাখা উচিত, যেমন ধরুন পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে অনেক ধরনের প্রোডাক্ট আমেরিকার আমাদের এখানে ব্যবহার হয়, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। প্রথমেই বলবো পিৎজা মানে কি, ডোমিনোস। এই যে কোম্পানিগুলো আমি বলছি, এগুলোকে আপনারা যে স্টাডি করতে পারেন, যে এটা তো রেজাল্ট আপনি পাবেন Q2-তে, Q1-এর পর দেখা যাবে Q2-তে গিয়ে সত্যি এটা এই ক্যাম্পেনিংটা কাজ করলো কিনা। পিৎজা বলতে গেলে ডোমিনোসকে দেখছে জুবিল্যান্ট ফুড ওয়ার্কস। ডাঙ্কিন ডোনাট কি করছে, জুবিল্যান্ট ফুড ওয়ার্কস। ম্যাকডোনাল্ড করছে ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ল্ড। এটা সব লিস্টেড যেগুলো আমি বলছি। KFC, পিৎজা হাট, ইয়াম, এটা কে করছে, সাফায়ার ফুড। বার্গার কিং, RBA। কোকাকোলা, পেপসি। কোকাকোলা তো এখানে লিস্টেড নেই, কিন্তু কোকাকোলা পেপসি যে ব্র্যান্ডটাকে এখানে চালায় সে কে, VBL, বরুণ বেভারেজ লিমিটেড। সেটার প্রতি আমাদের নজর রাখা উচিত। স্টারবাক কফি, এটা কার সঙ্গে যুক্ত, টাটা কনজিউমার প্রোডাক্টের অন্তর্গত। যদিও টাটা কনজিউমারের প্রচুর প্রোডাক্ট আছে, কিন্তু স্টারবাক কফি যেটা আছে সেটা টাটা কনজিউমারের প্রোডাক্টের আন্ডারেই পড়ে। কোলগেট, যেখানে 45% শেয়ার, মার্কেট শেয়ার যার হাতে আছে কোলগেট পামোলিভ, সেটার উপর আমরা নজর রাখতে পারি। ভালপুলের উপর নজর রাখতে পারি। এগুলো সব আমেরিকান প্রোডাক্ট যেগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটে চলে। আমরা জিলেটের উপর নজর রাখতে পারি, যে জিলেটে কি মুভমেন্ট আসছে না আসছে, আগামী দিনে তার রেজাল্ট কি হবে। তো এই যে স্টকগুলো বললাম, এগুলো যে স্টাডি করবার জন্য, যে ক্যাম্পেইনগুলো চলছে বয়কট করো, যে কি আসছে স্টকের মধ্যে, কি কারেকশন আসছে না আসছে, এগুলোর উপর আপনারা নজর রাখতে পারেন। স্প্লিট ডিভিডেন্ড বোনাস নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে গুজরাট স্টেট পেট্রোনেট, 296 টাকা স্টক, ডিভিডেন্ড ঘোষণা করেছে 5 টাকা প্রতি শেয়ার। 10 সেপ্টেম্বর হচ্ছে এক্স ডিভিডেন্ড ডেট। তারপরে বলবো পারফেক্ট প্যাক 104 টাকা দামের একটা শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা করেছে 1 টাকা প্রতি শেয়ার। 15ই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড রেট। 104 টাকায় 1 টাকা, এইভাবে ভাববেন, শুধু 1 টাকা ভাববেন না, 104 টাকা 1 টাকা মানে প্রায় 1%-এর কাছাকাছি। GTPL হাথওয়ে 116 টাকা দামের একটা শেয়ার, ডিভিডেন্ড দিচ্ছে 2 টাকা প্রতি শেয়ার। 116 টাকার ডিভিডেন্ড দিচ্ছে 2 টাকা, প্রায় 2%-এর কাছাকাছি, এইভাবে ভাবতে হবে। 19শে সেপ্টেম্বর হচ্ছে এর ডিভিডেন্ড রেট। জুলিয়ান অ্যাগ্রো ইনফ্রোটেক 9 টাকা 68 পয়সা দামের একটা পেনি স্টক, বোনাস ঘোষণা করেছে 1:1 অনুপাতে, অর্থাৎ যা থাকবে তা শেয়ার আপনার ডবল হয়ে যাবে। নেক্সট টাইটান ইনটেক একটা টাটা কোম্পানি, এটা টাইটান কোম্পানি নয়, টাইটান ইনটেক একটা আলাদা একটা আইটি কোম্পানি। 22 টাকা 80 পয়সা দামের একটা স্টক, স্প্লিট ঘোষণা করেছে 1:3 অনুপাতে, অর্থাৎ যে যতগুলো শেয়ার আপনার কাছে থাকবে সেই শেয়ারগুলো 10 গুণ হয়ে যাবে, 10x হয়ে যাবে। এই ছিল আজকের ডিভিডেন্ড বোনাস
স্প্লিট সেগমেন্টের কিছু স্টক। এবার আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর। কেউ বলেছেন বিএসসি সিডিএসএল কি এখন কেনা যাবে? বিএসসিকে যদি দেখা যায়, বিএসসি 52 উইক হাই 3030, এখন 2179। অন্যান্য কোনো ইস্যু যদি আমি নাও দেখি তাহলেও ভাববো একটা বাইং অপরচুনিটি আছে। কেনা না কেনা সম্পূর্ণ আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন। বিএসসি 52 উইক হাই থেকে অনেকটা ডিসকাউন্টে এখন ট্রেড করছে 2179 টাকায়, সুতরাং অপরচুনিটি একটা তৈরি হয়েছে। সিডিএসএল এর ক্ষেত্রেও তাই, 1990 টাকায় 52 উইক হাই, এখন ট্রেড করছে 1453 টাকা, নর্মাল কিন্তু একটা ডিসকাউন্ট এসছে। এবার দেখলে দেখা যাবে যে এই স্টকগুলোর মধ্যে এই কারেকশান করবার জন্য, যে কারেকশান মানে যেহেতু সেবি চাইছে কিছু এক্সপায়ারি ডেট বাড়াবো, লট সাইজ বাড়াবো, এগুলোর ইম্প্যাক্ট দিয়ে না এইগুলোর উপরেই পড়ে। বিএসসি সিডিএসএল, একজন ডিপোজিটারি এতে কাজ করছে ডিজিটালি, একজন কাজ করছে ফাইন্যান্সের তার প্ল্যাটফর্মের উপর আপনারা কাজ করছি, তো সেই কারণে এগুলোর মধ্যে কারেকশান এসছে, কোম্পানির মধ্যে কোনো প্রবলেম কিন্তু আসেনি। পরে স্টকস লং টার্মে কীভাবে অ্যাভারেজ করব। অ্যাভারেজের কথা বলতে গেলে বলতে হবে লং টার্মে আপনি কী ধরনের স্টক নিয়েছেন। নিশ্চয়ই লং টার্মে আপনি এমন কোনো স্টক বাছেননি যে ফান্ডামেন্টালি খারাপ। যদি এরকম হয়ে থাকে ফান্ডামেন্টালি ভালো স্টক এবং যদি মনে হয় সেক্টর খুব ভালো, তাহলে আপনি অ্যাভারেজ করতে পারেন। সেটা আমি এখানে বসে দেখতে পারবো না, ওটা আপনি ভালো বুঝবেন যেহেতু আপনি কিনেছেন। তো লং টার্মে অ্যাভারেজ করতে গেলে দেখতে হবে যে স্টক সত্যি এখন কারেকশান হয়ে কিনবার মতো জায়গায় এসছে কিনা, এবং সেটাও দেখার থেকে বড় কথা আপনি যে দামে কিনেছিলেন তার থেকে এখন আপনি কত সস্তা দামে পাচ্ছেন, তারপরেই ডিসিশন নেবেন যে অ্যাভারেজ করবেন কি না। কিন্তু ওই বলে দিলাম, স্টক হয়তো কিনেছেন, সেই স্টকটা দেখতে হবে যে সেক্টরের ভালো স্টক কিনা এবং আগামী দিনে অপরচুনিটি কত আছে। এখন প্রতি বাজারে দীর্ঘমেয়াদের জন্য স্টক কিনে রাখতে পারি কি? অবশ্যই। লং টার্ম বেসিসে কোনো স্টক কিনতে গেলে এই সমস্ত বাজারেই কিন্তু কেনা দরকার। বাজার আবার অপরচুনিটি দিয়েছে, সেই পড়ে গেছিলো 21,800, 21,800 এপ্রিল মাসের দিকে 21,800 অবধি চলে গেছিলো, সেইখানে একটা বাইং অপরচুনিটি ছিল। মাঝখানে আবার 25,700 অবধি উঠে এসেছিলো, আবার আজকে চলে এসেছে 24,500। সুতরাং অপরচুনিটি বাজার আমাদেরকে সবসময় দেয়, তার জন্য আমাদের ক্যাপিটালকে রিজার্ভ রাখতে হবে। ক্যাপিটালকে সঠিকভাবে ব্যবহার যারা করতে পারবেন তারাই কিন্তু এর মজাটা লুটতে পারবেন। কিন্তু আবার বলে দিচ্ছি, দীর্ঘমেয়াদে ভুলভাল স্টকে ইনভেস্ট করে কিন্তু সেখানে গেইন করা যায় না। স্টক নির্বাচনটা কিন্তু খুব দরকার। একজন বলেছেন যে পিএনবি হাউজিং নিয়ে কিছু বলবেন। পিএনবি হাউজিং এই মুহূর্তে 52 উইকস হাই হচ্ছে ওর 1202 টাকা, 52 উইকস লো হচ্ছে 747 টাকা, ট্রেড করছে 769 টাকা, অর্থাৎ ফিনান্সিয়াল এমনি এখন পিটছে নিচের দিকে, তার উপরে 52 উইকস লোয়ের কাছে পিএনবি হাউজিং চলে এসছে, অপরচুনিটি তৈরি হয়েছে। মার্কেট ক্যাপ 20,388 কোটি টাকা ফাইন্যান্স সেক্টর থেকে। সেক্টর পিই হচ্ছে 17, পিএনবি হাউজিংয়ের পিই আছে 10, খুবই সস্তায়, ওই জন্য বলছি অপরচুনিটি তৈরি হয়েছে। বাট যেহেতু ভেতরের জিনিসগুলো আপনাকে দেখে শুনে এগোতে হবে, সেজন্য আপনি নিজে কনফিডেন্ট হয়ে চিন্তা করবেন। আমি যদি এর রেভিনিউটা দেখি ফিনান্সিয়ালি, তাহলে 6,527 কোটি, তারপরের বছর বেড়ে 7,050 কোটি, লাস্ট 25-এ 7,665 কোটি রেভিনিউ বেড়েছে। প্রফিট যদি দেখি 1,046, তারপরে 1,508, তারপরে 1,936 কোটি, প্রফিটও কন্টিনিউয়াসলি বেড়ে গেছে। টেকনিক্যালি দেখলে RSI 27-এ ট্রেড করছে, মানে এর কত তলায় আর যাবে, চান্স নেই। অপরচুনিটি তো দুর্দান্ত আছে। আর শর্ট টার্মের ক্ষেত্রে স্টক এখন বিয়ারিশ মোডে আছে, লং টার্মে ফ্ল্যাট, শর্ট টার্মে বিয়ারিশ মোডে আছে। এবার বিয়ারিশ মোডে যদি আপনি টেকনিক্যালি বটম ধরতে পারেন তাহলে খুব ভালো কথা, আর না হলে RSI ইন্ডিকেট করছে 27, 30-এ RSI বাইং দেখায়, সুতরাং 27-এ কেনবার আগে পিএনবি হাউজিংকে আপনি নিজে আলাদাভাবে একবার দেখে নেবে, কিন্তু টেকনিক্যালি একটা অপরচুনিটি কিন্তু তৈরি হয়েছে। আজকের জন্য ভিডিও এতটুকুই। আবার বলছি, যারা ফিনোলজি বাংলায় নতুন আসছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখুন, যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যারা আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইছেন তাদেরকে অনুরোধ করব, আমার ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান, আমি দিয়ে দেবো। অনেক বাকি পড়ে গেছে আমি জানি, অনেকে পাঠিয়েছেন, এখনও আমি লিঙ্ক দিইনি, আজকালের মধ্যে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা সব জয়েন হয়ে যাবেন। 2-1 দিন ধরে হয়তো আপডেট দেওয়া বন্ধ আছে, আপডেট দেওয়া আবার চালু হচ্ছে।
সুতরাং সেগুলো নিয়ে ভাববেন না, কারণ আমি ভুলভাল স্টকের কথা আপনাদেরকে বলি না। যেগুলো মোটামুটি বৃদ্ধির সম্ভাবনা থাকে তখনই টেলিগ্রামে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের জন্য এতটুকুই। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।